আলাইকুম পাখিরা, তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ অনেকদিন পরে তোমাদের সাথে স্টোরি শেয়ার করতে চলেছি, অন্য এক ধরনের স্টোরি, যেটা আমি অনেকদিন আগে থেকে ভেবেছিলাম দেব, কিন্তু এই সেমিস্টারের চক্করে আমি আর স্টোরি দিতে পারিনি। তো যাই হোক, আজ অনেকদিন পরে আমি আবার সেই আগের মতো স্টোরি ছাড়ছি। তোমরা অনেকেই রেগে গেছিলে যে আমি কেন ছাড়ছি না, তার জন্য আমি সরি বলছি। পড়াশোনার চাপেই আর কিছুটা গাফিলতির কারণেও, কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। আমি নিজের দোষটাও স্বীকার করছি, আমার কারণেও আমি স্টোরিগুলো ছাড়তে পারিনি। তবে এবারে বলে রাখি, স্টোরি যখন আজকে আমি দিচ্ছি, তো এখানে একটু অন্যরকম হতে পারে, যেহেতু আগে আমি এডিট করে দিতাম পুরো জিনিসগুলো, কার কোথায় পার্ট, কে কোথায় কথা বলছে, সেই জায়গাগুলো কভার করে দিতাম জাংকুক এদের ফটো দিয়ে। অবশ্যই ওরাই ক্যারেক্টার হিসেবে থাকবে, বাট আমি হয়তো সেই গিফটগুলো দিয়ে জায়গাগুলো কভার করছি না। তার কারণটা আমি তোমাদের পরে জানিয়ে দেবো, বাট আশা করছি তোমাদের স্টোরিগুলো ভালো লাগবে। তোমরা স্টোরিগুলো শুনলে এনজয় করবে। স্টোরি শোনার পর তোমাদের অতটাও খারাপ লাগবে না। তো চলো স্টোরি শুরু করা যাক। আজ 5 বছর পরে জাংকুক দেশে ফিরেছে। অতীতের কিছু ঘটনার কারণে ব্যবসার অজুহাতে সে দেশ ছেড়েছিল। জাংকুকের বর্তমান বয়স 30 বছর। সে আমেরিকা থেকে আজকে বাংলাদেশে ফিরছে। এয়ারপোর্টে প্রবেশ করা মাত্রই তার আব্বু তাকে এসে জড়িয়ে ধরল। জাংকুককে খুব শক্ত করেই জড়িয়ে ধরল, চোখে তার পানি। আর কষ্ট হবেই না কেন, জাংকুক যে তার একমাত্র ছেলে। ছেলেটা যে এতদিন বিদেশে ছিল, তাই আব্বু আম্মু দুজনেরই কষ্ট হওয়ারই কথা। যাই হোক, আরিম জাংকুকের উদ্দেশ্যে বলল, কেমন আছিস? এতদিনে কি আমাদের কথা মনে পড়েনি? না এই দেশের কথা একদমই ভুলে গেছিস? নিজের আব্বু আম্মুকেও পর করে দিয়েছিস? জাংকুক প্রত্যুত্তরে কিছুই যেন বলল না। সে যেন কথাটা সেইভাবে গায়েও মাখিনি, শুধু একটা মলিন হাসি দিল। তারপর তার আব্বুকে কাঁদতে বারণ করলো আর চুপচাপ গাড়িতে গিয়ে বসে পড়লো। আরেম জানে তার ছেলে স্বভাবগতভাবেই এই রকমই। সে একটুও পরিবর্তন হয়নি। যেমন বিদেশে গেছিল ঠিক সেই রকমই আছে। আগে যেমন গম্ভীর ছিল, এখনো যেন গম্ভীর্যটা আরো বেড়ে গেছে। আরেম আর কোনো রকম কথা বাড়ালো না। সে চুপচাপ গিয়ে জাংকুকের পাশে গাড়িতে বসে পড়ল। গাড়ি স্টার্ট হলো। জাংকুকের মনে পড়ে গেল অতীতের ঘটে যাওয়া কিছু ঘটনা। গাড়ি চলছে নিজের গতিতে। গাড়িতে বসে জাংকুকের মনে পড়ে গেল অতীতে 16 বছর আগের কথা। সে জানালার দিকে একভাবে তাকিয়ে রয়েছে, বাইরেটাকে দেখছে। এই বাংলাদেশকে যে তার খুব চেনা, বড্ড চেনা। আজ এতদিন পর বাংলাদেশে ফেরার কারণে তার যে এক মানসিক শান্তি কাজ করছে, এটা জাংকুক বোধগম্য করতে পারল না। তবুও চুপচাপ জানালার দিকে তাকিয়ে থাকলো। তার মনে পড়ে গেল 16 বছর আগে সেই ঘটে যাওয়া ঘটনা। ইয়ঞ্জুন প্রচণ্ড ছটফট করছে। ইয়ঞ্জুনের লিভার পেইন উঠেছে, প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দিচ্ছে। তাকে ইমিডিয়েটলি পরিবারের সকলে মিলে হসপিটালে শিফট করালো। হসপিটালে নিয়ে যাওয়ার সময় ইয়ঞ্জুন জবিনের হাতটা শক্ত করে চেপে ধরে রেখেছিল। তার যে খুব কষ্ট হচ্ছে, আর এই কষ্টের সময় প্রিয় মানুষটা কাছে থাকলে যেন অন্যরকম একটা প্রশস্তি পায়। তবুও যেন কোনো রকম অনুভূতি আজ কাজ করছে না ইয়ঞ্জুনের মধ্যে। তার হাত এমনভাবে খামচে ধরেছে যেন এখন সোবিনই তার সব কিছু। সোবিন কোনো রকমে ইয়ঞ্জুনের হাতটা চেপে ধরে রেখে দিয়েছে, তাকে অনবরত সান্ত্বনা দিচ্ছে আর ড্রাইভারকে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। ইতিমধ্যে তারা হসপিটালে পৌঁছে গেল। উপস্থিত সবাই খুব চিন্তিত। তারা বাইরে এসে সবাই একসাথে মিলে বসে অপেক্ষা করছে কখন ডাক্তারবাবু বাইরে এসে তাদের একটি সুখবর দেবে। ইতিমধ্যে জাংকুক এসে বসে পড়ল সোবিনের পাশে। সোবিন তখনও চিন্তিত, মুখটা ঘড়ির দিকে এক নাগাড়ে তাকিয়ে রয়েছে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছে। জাংকুকের 10 বছর বয়স। সে সোবিনের পাশে এসে বসলো, তারপরে আস্তে করে আওড়ালো, মামির কি হয়েছে মামা? মামি এভাবে কান্না করছিল কেন? জেকে সোবিনকে জিজ্ঞাসা করে, ইয়ঞ্জুনের কি হয়েছে? সোবিন ছোট্ট জেকিকে বোঝায়। ঘড়ির দিক থেকে চোখ সরিয়ে এবারে তার নজরটা পড়ল জাংকুকের ছোট্ট মুখটার দিকে। সেও যেন বেশ চিন্তিত। তোমার মামি?
তেমন কিছুই হয়নি, এত চিন্তা করারও কোনো বিষয় না। দেখবে একটু পরেই তুমি তোমার ছোট্ট ভাই বা বোনকে দেখতে পাবে। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি ভিতরে গিয়ে দেখি কারোর কোনো প্রয়োজন নাকি। চাঙ্কুকও চুপচাপ ওখানে বসে থাকলো। এর মধ্যে সোবিন যে কি বললো তাকে তার মাথার উপর দিয়ে গেছে। শুধু এটুকু বুঝতে পারলো ছোট ভাই বা বোন দেখবে। তারপরে ছোট আছে তো, তার যে একটা বোন আছে তো, জিমিন। জিমিন ছাড়া সে কাউকে বোন ভাবতেও পারে না। জিমিনই তার একমাত্র বোন, তারপরে আর কোনো বোন চায় না তার। যদি ভাই হয় তাহলে জাঙ্কুক খুবই খুশি হবে, কারণ সেইভাবে দেখতে গেলে জাঙ্কুকের যে কোনো ছোট ভাই নেই। তাই তো সে মন প্রাণ দিয়ে চাইছে সে যেন একটা ছোট্ট ভাই দেখতে পায়। চাঙ্কুকের এই আবোল তাবোল চিন্তার মাঝখানে ব্যাঘাত ঘটিয়ে কিছুক্ষণের মধ্যে ডক্টর বেরিয়ে আসলো আর সবিনের সামনাসামনি দাঁড়িয়েই বলল, কংগ্রাচুলেশন, আপনাদের মেয়ে হয়েছে। উপস্থিত সবাই যেন খুব খুশি, একেবারে উপচে পড়ল আনন্দ চারিদিকে। সবার মধ্যেই যেন একটা অন্যরকম উচ্ছ্বাস। কিন্তু জাঙ্কুক যে একটুও খুশি হয়নি। সে তো ভেবেছিল যে ভাই হবে, ভাই হলে তার সাথে খেলতো, মারপিট করতো, কতই না মজা হতো। কিন্তু বোন হয়েছে, এখন কি করবে জাঙ্কুক? কারণ সে তো জিমিনকে ছাড়া অন্য কাউকে বোন ভেবেও দেখতে পারে না। যাই হোক, জাঙ্কুকের মনটা খারাপ হয়ে গেল। আরেম সবার জন্য মিষ্টি আনতে ব্যস্ত হয়ে গেল। সে তাড়াতাড়ি ছোটাছুটি করতে গেল মিষ্টির দোকানের কাছে। উপস্থিত সবাই খুব আনন্দিত, শুধুমাত্র জাঙ্কুক ছাড়া। মিষ্টি বিতরণ শেষ হতেই সবাই এক এক করে তাদের পরিবারের ছোট্ট সদস্যকে গিয়ে দেখে আসে। লাস্টে যায় জেকে আর সবিন। জেকের কোনো যাওয়ার আগ্রহই ছিল না, তাই যে কেউ তাকে নিয়েও যেতে পারেনি। কিন্তু সবিন জোর করে নিয়ে যাওয়ার কারণে জেকেকে ভিতরে যেতে হয়। ইয়ঞ্জুন কান্না করে দেয় সবিনকে দেখা মাত্রই। তার যে খুব আনন্দ হয় তাদের জীবনের মাঝখানে অন্য আরেকজনের প্রবেশ ঘটেছে, এতে তাদের আনন্দ হওয়ারই কথা। তারা সবাই যেন অনেক খুশি। সবিনের নজর পড়ল ইয়ঞ্জুনের মুখের ওপর থেকে সেই পাশে শুয়ে থাকা ছোট্ট শিশুটির ওপরে, যে এখন ইতিমধ্যে ঘুমিয়ে রয়েছে তার মায়ের কোলের কাছে। টাওয়াল দিয়ে তার ছোট্ট শরীরটা মোড়া আছে। দুধে আলতা গায়ের রং, মাথায় যেন চুলের কোনো অভাব নেই, কালো কুচকুচে চুল। এরপর সবিন আস্তে করে বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিল। আর এই যে পিতৃত্বের স্বাদ এত সুন্দর হয়, আজ এই শিশুটিকে কোলে না নিলে সবিন হয়তো বুঝতেও পারতো না তার যে খুবই ভালো লাগছে, তার মেয়ে হয়েছে। আজীবন সে আর ইয়ঞ্জুন যে মেয়েই চেয়ে এসেছে। তাদের খুব স্বপ্ন ছিল তাদের ঘর আলো করে তাদেরই একটা ছোট্ট পরী আসবে, আর আজ তাদের স্বপ্ন সফল হয়েছে। জেকের দিকে সে এগিয়ে দিল যাতে যে কেউ একবার তার ছোট্ট বোনটিকে দেখে। জেকে সেদিকে কোনো আগ্রহ নেই, তবে জোর করে দেওয়ার কারণে, তার সামনে রাখার কারণে সে হালকা করে মেয়েটির দিকে তাকালো। ছোট্ট শিশুটির মুখের পানে চেয়ে যেন জেকেরও বিরক্তির যে রেশটা ছিল কেটে গেল। তার মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল, যে হাসির হয়তো কোথাও গিয়ে শেষ নেই। ওই এতক্ষণ তো জেকে বেশ বিরক্ত হচ্ছিল, তার যে বোন হয়েছে। জিমিনের পর কাউকে বোন হিসেবে সে মানতে নারাজ। তাহলে এই ছোট্ট শিশুটিকে দেখে এখন তার এত খুশির কারণ কি সে বুঝতে পারল না। জেকে বায়না করে সে কোলে নেবে বলে। এইটুকু শিশু, তাকে কিভাবে এই ছোট্ট 10 বছরের শিশুটিই কোলে নেবে এটা বুঝতে পারলো না সবাই। কেউ দিতে চাইছে না। এদিকে জেকে কান্না জুড়ে দেবে আরেকটু যদি তাকে কেউ বারণ করে। ইতিমধ্যে ইয়ঞ্জুন আর সবিন ছাড়াও কেউ নেয়নি এখনো এই শিশুটিকে। জেকে জেদের কাছে তাদের হার মানতে হয়। তারপরে আর কি করার, সবিন বলে তাকে বেডের ওপরে, মানে ইয়ঞ্জুনের পাশে বেডের ওপরে জেকে গিয়ে বসতে। জেকে বসা মাত্র ছোট্ট শিশুটিকে আস্তে করে চাঙ্কুকের কোলে দিল সবিন। চাঙ্কুক ওকে কোলে নেওয়া মাত্রই একটা হাসি দিল, তারপরে ছোট্ট করে এবং আস্তে বলল, বউ। সবি, নিয়ন্ত্রণ, নার্স, ডক্টর সবাই যেন হাসিতে ফেটে পড়ল। এইটুকু ছেলে বলে কি? সবাই ছোট মানুষ বলে মজা করে বিষয়টাকে উড়িয়ে দিল। দেখতে দেখতে আরো 5 দিন কেটে গেছে, কিন্তু এর মধ্যে জেকের যাওয়া একদিনও বাদ যায়নি। জেকে রোজ নিয়ম করে সবিনের সাথে গিয়ে ছোট্ট বাচ্চাটিকে দেখে গেছে, কারণ একদিনও বাদ গেলে তার যে অনেক কষ্ট হতো। পরের দিন ইয়ঞ্জনের ছুটি দেয়।
আজ 5 দিন হয়ে যাওয়ার কারণে ইয়ঞ্জন ছুটি পেয়েছে হসপিটাল থেকে। গাড়ি থেকে নামা মাত্র সবাই খুব খুশি তাদের পরিবারের নতুন সদস্যকে পেয়ে। লিসা দৌড়ে গিয়ে তার কোলে কোলে তুলে নেয় ছোট্ট শিশুটিকে আর বলতে থাকে সবার উদ্দেশ্যে, ওকে তো একদম আমার মতো দেখতে হয়েছে। একই চোখ, নাক, কান, মুখ, চুল সবকিছু যেন আমার মতো। একদম মনে হচ্ছে আমার মুখটাই ওর মুখের উপর চেপে বসে দেওয়া হয়েছে, তাই না সবাই বলো? চেকে মুখ বিছালো। সে যেন কেমন একটা অনুভব করলো। সে লিসার উদ্দেশ্যে বলল, কোথায় আমার বউ আর কোথায় তুমি? সবাই হাসিতে ফেটে পড়ল ছোট জেকের মুখে এমন একটা কথা শুনে। লিসা বেশ লজ্জা বোধ করলো আর জাংকুকের দিকে তাকিয়ে চোখ রাঙালো। কিন্তু জাংকুকের তাতে কোনোই যায় আসে না, কারণ সে যে বেজায় খুশি তার বউ এখন তার কাছেই থাকবে। বাড়িতে লেগেই রয়েছে তোড়জোড়ের অনুষ্ঠান, সবাই যেন আনন্দে মেতে রয়েছে। এর মধ্যে সবার মধ্যে একটা প্রশ্নসূচক ভাব আসে যে ইয়ঞ্জন এই শিশুটিকে নিয়ে কোথায় থাকবে। যেহেতু আতর চলছে, জেগে সবাইকে বাধা দিয়ে বলে উঠলো, ও আমার সাথে আমার ঘরেই থাকবে, আমার বউ আবার কোথায় থাকবে শুনি। সবাই হাসলো, কিন্তু তাও একটা জিনিসে প্রচন্ড অবাক হলো, কারণ জেগে যে তার রুমে কাউকে যেতে দেয় না। এই ছোট্ট 10 বছর বয়সী ছেলেটা যে তার রুমে কেউ প্রবেশ করলে কান্না করে বাড়ি মাথায় করে দেয়, তার কোনো জিনিসে যে হাত দেওয়া পছন্দ করে না ছোটোর থেকে। তাহলে আজ হঠাৎ জেগের আবার কি হলো? সবাই জেগে ছেলে মানুষটাকে প্রশ্রয় দেয়, তো সবাই জেগে জেদের কাছে হার মানে। আর ইয়ঞ্জন জেকের রুমেই তার সেই ছোট্ট মায়াবী পরীটাকে নিয়ে থাকবে ভাবে। জেগে সারাদিন ধরে খেলা করে ছোট্ট শিশুটির সাথে। ইয়ঞ্জন ছাড়া আর জিন ছাড়া জেকের মা, জিন হলো জেকের মা, তো ছাড়া আর কাউকে আসতে দেয় না তার রুমে। রাতে ইয়ঞ্জন ঘুমিয়ে পড়ে। জেকে তার ছোট্ট বউ, ছোট্ট পরীটার দিকে এক নাগাড়ে তাকিয়ে থাকে। সে আস্তে করে তার পরীটার ছোট্ট হাতটা নিজের ছোট্ট হাতের মধ্যে নিয়ে হালকা করে নিজের ঠোঁট স্পর্শ করায়। তারপর ওর ছোট্ট হাতটা আলতো করে ধরে রেখেই ওইভাবেই ঘুমিয়ে পড়ে। বাড়িতে আজও বিশাল অনুষ্ঠান। কিছুদিনের মধ্যে কেটে গেছে, প্রায় 10 দিন মতো। আজকে এই শিশুটির নাম ঠিক করা হবে। সবার মাথায় নানা ধরনের নাম আসতেই আছে। কেউ এই নাম বলছে তো কেউ ওই নাম। কারোর নাম যেন এখনো ঠিক করে মেয়েটির ওপরেই যাচ্ছে না। মেয়েটি এতই ফর্সা, তার ঠোঁটটা এতটাই গাঢ় লাল, আর তার চুলগুলো যে ঘন কালো। এই মেয়ে তো একদম পরীর মতো, তার নামটাও যে পরীর মতো সুন্দর হওয়া যায়। এত এত নাম পড়ে ফেলেছে, এত এত নাম সবাই বলছে, তাও যেন কারোর কারোর মতো পছন্দের নাম আর মিলছে না। এইদিকে সবাই যে অনেক নাম বলে, বাট জেকে যে কোনো নাম রাখতে দেয় না। জেকে যে অনেক আগে তার মনের মধ্যে একটা নাম এই সুন্দর পরীটার জন্য ভেবে রেখেছে। হ্যাঁ, জেকে নিজের পছন্দ মতো নাম বলে তে। সবাই সেই নামটা ভালো লাগায়, ওই নামটাই হয় তে।